যেখানে পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি, এভরিবডি ক্যান বি পার্ট অফ ইট। অর বদিউল আলম মজুমদার সাহেবকে দিয়ে যে নির্বাচন সংস্কারের একটা কমিশন করে দিয়েছে, ওনাদের কাজের এখতিয়ারটাকে এক্সটেন্ড করে দিতে পারে এখন, তাতে ব্যুরোক্রেসি কমে যাবে। সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কারের পাশাপাশি এটাই একটা সার্চ কমিটিতে টার্ন করতে পারে। এখানে মজুমদার সাহেব উনি কনসাল্ট করে আরও 4 জন মেম্বার কোপ করে নেবেন, সবার সাথে কোপ করে নিয়ে তারাই সার্চ কমিটির রোলটা প্লে করবেন এবং সেটা ওপেন ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে। নিবন্ধন প্রসেস করা যেতে পারে, কংগ্রেশনাল মডেলে হিয়ারিং হতে পারে, কাদেরকে দেওয়া হচ্ছে না হচ্ছে আর কি। এই দুইটা মডেলের যে কোনো একটা মডেল নিলে এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের এবং যে লেজিটিমেসির প্রশ্নটা আবার নতুন করে আসবে না, সংবিধানে হাত দেওয়া, অর্ডিন্যান্স করা, এগুলোর এই জটিলতার মধ্যে আর যেতে হবে না। কারণ সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি, সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি, তাহলে আমার এইভাবে যদি আমরা দেখি সেখানে 7 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি সেটা মাস্ট বি তারা লিখবে। সেটার বেসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয় কিংবা 5 সদস্য বিশিষ্ট হয়, সেখান দ্বিগুণ কিংবা 3 গুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে, রেজিস্টার্ড পার্টিগুলোর সাথে আলোচনা করে যে এদের সম্পর্কে অবজারভেশন কি, তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা। দেন যদি আপনার 15 জনের মধ্যে কিংবা 21 জনের মধ্যে 10 জনকে ফাইনাল করা হয়, সেখান থেকে ইজিলি 3 থেকে 5 জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে। দ্বিতীয়ত আমাদের যেটা বলছি, ইতিমধ্যেই 50 বছরে নির্বাচন আইন ছিল না, নির্বাচন কমিশনের ফাংশনটাও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না। সেক্ষেত্রে আমরা বলছি বিসিএস এর যেটা বিজিএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যেভাবে আলাদা ক্যাডার আছে, সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগ্যাসি থাকা যাবে না। যারা নির্বাচন কর্মকর্তা, ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা, এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত নির্বাচনটাকে 2 or 3 ডেজে করা যায় কিনা সেটা ভাবতে হবে এবং বিশেষ করে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আলোচনা করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ইলেকশন, সেটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি, পার্লামেন্ট যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে তো লাইক এখানে যদি 64 জেলা থেকে 64 জন সিনেটর নির্বাচিত হয়, সেখানে আরো 10 জন বিশিষ্ট ব্যক্তিরা মিলে 80 কিংবা 85 সদস্য একটা সিনেট থাকে, তখন তো আমরা যে কোনো অ্যাপয়েন্টেড একটা আমেরিকাতে যেভাবে সিনেটর হিয়ারিং হয় সেভাবে কিন্তু আমরা যদি নির্বাচনের পরে তাইলে কাকে আমরা নিয়োগ দিচ্ছি তাদের সম্পর্কে হিয়ারিং করে তার ডিটেলস নিয়ে আমরা সেই সময় করতে পারবো। কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমার প্রস্তাবনা ওইটা ছিল। আর বিশেষ করে আমাদের এই সময় প্রপোর্শনাল ইলেকশনের কথা, ওয়ান পার্টির একটা মনোপলি পার্লামেন্টে, এবং সেটা আমরা দেখেছি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট একটা রুলকে এন্ডোর্স করে। সেই জায়গা থেকে এইবার যে একটা সংস্কারের আমরা প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি, সমস্ত জনগণ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই একমত হচ্ছে এবং এই গভর্নমেন্ট যদি এই পরিবর্তনটা না আনতে পারে, বাংলাদেশে আগামীতে পরিবর্তন হবে কিনা আদৌ আমরা জানি না। আপনারা সংগ্রামের কথা বলছেন, ত্যাগের কথা বলছেন, হিস্ট্রি দেখলে 18 থেকে 20 বছর পর পর 52 থেকে 71, 71 থেকে 90, 2007 সাল, ইভেন 24, আমরা 18-20 বছর পর পর আমাদেরকে এরকম একটা রক্তক্ষয়ী পরিস্থিতি, লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে। আমাদের দাবি আদায়, কাজে আমরা আর ওই দিকে যেতে চাই না, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই। তার জন্য সব রাজনৈতিক দলগুলোকে দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই পরিবর্তনগুলোতে একমত হওয়ার আহ্বান জানিয়ে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।